আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তালহা। আমি বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যে মধুর সমস্যার সম্মুখীন হয় তা হচ্ছে বিভাগ নির্বাচন। একজন শিক্ষার্থী কোন বিভাগে ভর্তি হবে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদের ক্ষেত্রে সেই ডিপার্টমেন্টের সম্পর্কে সঠিক তথ্য থাকে না। উপরন্তু বিভিন্ন জায়গায় ভুলভ্রান্তি তথ্যের ছড়ানো ছিটানো অবস্থা থাকে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্টুডেন্ট স্কোয়ার একটি নতুন প্রজেক্ট নিয়ে আসছে, তা হচ্ছে দ্য বিয়ন্ড জার্নি। এই প্রজেক্টের আওতায় দেশের পাবলিক এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, সেই সাবজেক্টগুলোতে 4 বছরে কি পড়ানো হয়, কোন শিক্ষার্থীরা এই ডিপার্টমেন্টগুলোতে আসবে এবং 4 বছর পড়াশোনার পরে তাদের উচ্চশিক্ষা এবং চাকরির সেক্টরগুলো কেমন হবে, এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করা হবে। তো আজকের এই পর্বে আমরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক আজমাইল এবং সেজন স্যারের সাথে আমরা কথা বলবো এই সাবজেক্টটি সম্পর্কে এবং বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসার চেষ্টা করব। আজকে সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে আমাদের যা কিছু প্রশ্ন আছে, আমরা আমাদের শ্রদ্ধেয় সিএসসি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক সেজন স্যারের সাথে সেই বিষয়ে আমরা কথা বলবো। সিএসসি আমাদের যারা আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে আসি, আমাদের অনেকেরই একটা খুব আগ্রহের একটা সাবজেক্ট থাকে, কিন্তু এই সাবজেক্টটি সম্পর্কে আমরা প্রপার তথ্য অনেক সময় পাই না। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে স্যারের সাথে আমরা কথা বলবো। একজন শিক্ষার্থী কেন এখানে আসবে, এখান থেকে কি করবে, কিভাবে পড়াশোনা করবে এবং কোথায় যাবে, সবগুলো বিষয় নিয়ে স্যারের সাথে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আপনাকে পেয়ে আমরা খুবই সৌভাগ্যবান। আমরা মূলত স্যার স্টুডেন্ট স্কোয়ার। আমরা গোদাগাড়ি ভিত্তিক একটা শিক্ষা প্ল্যাটফর্ম। আমরা মূলত সারা দেশে বলা যায় 4টা জেলাতে এখন পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকছে। যেমন এর একটা অংশ হচ্ছে গ্রুপ কাউন্সেলিং। আমরা স্কুল ভিজিট করে থাকি, তারপরে স্যার আমরা ওয়ান টু ওয়ান কাউন্সেলিং করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই কাউন্সেলিং এর মাধ্যমে স্টুডেন্ট প্রত্যেক বছর অ্যাডমিশনের চান্স পায়, কিন্তু এই ভর্তি হওয়ার সময় দেখা যায় কোন সাবজেক্টে আমি ভর্তি হবো এটা নিয়ে একটা বাধা বিপত্তি ঘটে তাদের মাঝে। তো এই বিষয়টা তুলে স্পষ্ট করার জন্য আমরা একটা সেগমেন্ট চালু করেছি, যেটা আমরা সাবজেক্ট রিভিউ। আমরা মনে করি স্যার প্রত্যেকটা ডিপার্টমেন্টের যিনি টিচার, তিনি ওই ডিপার্টমেন্টের সব থেকে এক্সপার্ট বলা যেতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে স্যার আমরা আজকে সিএসসি ডিপার্টমেন্ট নিয়ে একটা ওভারঅল আলোচনা করব। তো স্যার প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি কি যে সিএসসি ডিপার্টমেন্টে কোন ধরনের শিক্ষার্থীরা আসবে। এখানে আমাদের অনেকের একটা এরকম ধারণা থাকে কি যে আমার হয়তো কম্পিউটার ভালো লাগে বা প্রোগ্রামিং ভালো লাগে, সেই জন্য হয়তো আমি সিএসসি ডিপার্টমেন্টে আসছি। আসলে বিষয়টা কি এরকম, নাকি কোন শিক্ষার্থীদের আসা উচিত বলে মনে করেন আপনি? আচ্ছা, প্রথমত এই ধরনের একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। যে এই ডিপার্টমেন্টটা বা এই সাবজেক্টটা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার জন্য। তো প্রথম যে বিষয়টা, যে এই ডিপার্টমেন্টে কি ধরনের শিক্ষার্থী আসবে আর কি। তো অনেক শিক্ষার্থী বলতে একটা ধারণা থাকে যে আমাকে হয়তো প্রোগ্রামিং এ ইন্টারেস্ট থাকতে হবে বা প্রোগ্রামিং শিখে আসতে হবে। যেমন এখন তো আইসিটি আছে ইন্টারমিডিয়েটে, তো অনেকে ভাবে আইসিটি তে খুব ভালো, প্রোগ্রামিং এ বেশ একটা ভালো দক্ষতা থাকলে হয়তো আমার জন্য সিএসসি সুইটেবল। বিষয়টা আসলে সেরকম না। যেমন আমি যদি আমার কথা বলি, আমি 2014 সিরিজ, এবং আমাদের সময় কোনো আইসিটি ছিল না এবং প্রোগ্রামিং সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞানও ছিল না যখন আমরা সিএসসি তে আসি। জাস্ট কম্পিউটারের প্রতি একটা ফ্যাসিনেশন, বা এখন যদি আমি মডার্ন যুগের সাথে তাল মিলিয়ে বলতে চাই যে কেন সিএসসি তে আসবো, যদি অটোমেশনের প্রতি আমার একটা ফ্যাসিনেশন থাকে বা প্যাশন থাকে, যে আমি অটোমেট করতে, কোনো একটা কিছু অটোমেট করতে আমার ভালো লাগে, থিঙ্ক করতে ভালো লাগে। যে একদম সিম্পল যদি উদাহরণ দিই, যে হয়তো আমি পারিপার্শ্বিক ভাবে দেখছি একজন ব্যক্তি যার কাছে অনেকগুলো পিডিএফ আছে। সেই পিডিএফ গুলো, যতগুলো পিডিএফ আছে সবগুলো পিডিএফ কে উনি কোনো একটা জায়গাতে উপস্থাপন করতে চাচ্ছেন, হয়তো 100টা পিডিএফ আছে। এখন ওই ব্যক্তি এই সমস্যাটা দেখে যদি আমার মাথায় এইটা আসে, আচ্ছা আমি এই 100টা পিডিএফ কে যদি একটা পিডিএফ এ কনভার্ট করে দিতে পারতাম, তাহলে আমার জন্য সুবিধা হইতো, ওই লোকটার জন্য আরো ইফিসিয়েন্ট হইতো। অথবা ধরো যে এরকম হইতে পারে যে কোনো একটা অ্যাপ্লিকেশন কোনো একটা ডিপার্টমেন্টে বা ইনস্টিটিউশনে বারবার করতে হচ্ছে, হয়তো 2-3টা তথ্য চেঞ্জ হয়। আচ্ছা, এটা যদি ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, যেখানে আমি জাস্ট চেঞ্জ যে তথ্যগুলো হচ্ছে সেই তথ্যগুলো ইনপুট দিয়ে দিব, চিঠিটা জেনারেট হয়ে যাবে। এই ধরনের প্যাশনগুলো যদি আমার মধ্যে থাকে যে আমি এরকম অটোমেট করতে চাই, তাহলে কম্পিউটার সায়েন্সটা তার জন্য। কম্পিউটার সায়েন্সে এই অটোমেশনটাই শিখাবে ধীরে ধীরে, ফার্স্টে প্রোগ্রামিং দিয়ে, তারপরে আমাদের যে বিভিন্ন উইং গুলো আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলি আর কি। তো সেই উইং গুলো শেখার মাধ্যমে
কিভাবে আমরা অটোমেশনের দিকে যাইতে পারি, বা বাংলাদেশে আমরা যেটা বলি যে স্মার্ট বাংলাদেশ, বা হচ্ছে আইসিটি তে যে আমরা ইভলভ করতেছি, জাস্ট অ্যাকচুয়ালি আমরা অটোমেশনের দিকে যাচ্ছি, এটাই আর কি। ইন্টেলিজেন্ট অটোমেশন বলতেছে এখন, বাট মূল কথা এটাই যে যাদের এইটা বিষয়ে ইন্টারেস্ট আছে তাদেরই সিএসসি তে আসা উচিত আর কি। স্যার হচ্ছে আমরা জানি কি যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো থাকে মূলত স্যার হচ্ছে 4 বছর মেয়াদী হয়ে থাকে। তো এই 4 বছরে যদি আমি বলি স্যার মোটা দাগে হচ্ছে সিএসসির যে পড়াশোনা এটাকে মানে কি কি ভাগে ভাগ করা যেতে পারে? আচ্ছা, এটা খুব ভালো কোশ্চেন আর কি। তো হ্যাঁ, এটা অনেক মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে জানে না যে সিএসসি তে কি পড়ানো হয়। ইন্টারমিডিয়েটের পরে এখানে আসার পরে সিলেবাস দেখে জানতে পারে। সো বেসিক্যালি সিএসসি সাবজেক্টটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ডাইভার্স। এখানে অনেক কিছু শেখানো হয়। যেমন আমি যদি প্রথমে আসি যে কিভাবে মানে কি কি ধরনের সাবজেক্ট এখানে আছে। তো প্রথমত আমরা সিএসসি তে ফার্স্ট 4 সেমিস্টার মানে প্রথম 2 ইয়ার আর কি, আমাদের হচ্ছে ডিপার্টমেন্টাল কোর্সের পাশাপাশি নন ডিপার্টমেন্টাল কোর্স থাকে। আর লাস্টের 4 সেমিস্টার এটাকে আমরা বলি যে হচ্ছে স্পেশালাইজ সিএসসি, মানে ওইখানে শুধু সিএসসি কোর্সই থাকে। তো প্রথমে যেগুলো 2 ইয়ার আছে সেই 2 ইয়ারের মধ্যে ফিজিক্সের এক কোর্স আছে, কেমিস্ট্রির কোর্স আছে, এগুলো বেসিক সায়েন্স। ম্যাথমেটিক্সের 4টা কোর্স আছে 4 সেমিস্টারে। এইভাবেও আমরা যেটা পড়াই এখানে সেটা হচ্ছে হিউম্যানিটিস, অর্থাৎ আমরা গভর্নমেন্ট, সোশ্যোলজি, তারপর হচ্ছে ইকোনমিক্স, ম্যানেজমেন্ট এগুলো পড়াই। কেন? কারণ আমরা মনে করি যে এখানেও অটোমেশনের প্রয়োজন আছে, এখানেও ডিজিটালাইজেশন বা ইন্টেলিজেন্স সিস্টেমের প্রয়োজন আছে, যেটা এখন আমরা ডে টু ডে লাইফে দেখছি আর কি। এটা পড়ানো হয়। আর যদি স্পেসিফিক সিএসসির কথা বলি তাহলে সিএসসি সাবজেক্টে শুরু হয় প্রোগ্রামিং দিয়ে। প্রোগ্রামিং এর মধ্যে স্ট্রাকচার প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ডিসক্রিট ম্যাথমেটিক্স এগুলো থাকে। এছাড়া হচ্ছে এগুলো শেষ করার পরে আরেকটা পার্ট আসে হার্ডওয়্যার, মানে প্রোগ্রামিং শিখে গেল, এবার হার্ডওয়্যার ডিজিটাল লজিক ডিজাইন, পেরিফেরালস আছে, এমবেডেড সিস্টেমস আছে, ভিএলএসআই আছে, এগুলো গেল। এছাড়া হচ্ছে প্রোগ্রামিং থেকে প্রোগ্রামিং সেক্টরটা শেষ করার পরে যে সেক্টরটা সেটা হচ্ছে সফটওয়্যার সেক্টর। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, অপারেটিং সিস্টেমস আছে, এইচআর। সো সফটওয়্যারের আরেকটা পার্ট হচ্ছে নেটওয়ার্ক। সো নেটওয়ার্কে একটা সেক্টর থাকে, ডেটা কমিউনিকেশন, তারপর কম্পিউটার নেটওয়ার্কস, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এগুলো আছে। নেটওয়ার্কটা হওয়ার পরে বাকি যেটা থাকে সেটা হচ্ছে স্পেশালাইজড কোর্সেস, যেটার মাধ্যমে মানে স্টুডেন্টরা আইদার রিসার্চের জন্য সেই কোর্সগুলোকে ইউজ করতে পারে, বা হচ্ছে তারা ইন্ডাস্ট্রিতে ওয়ার্কের জন্য কোর্সগুলোকে ইউজ করতে পারে। ফর এক্সাম্পল ডিজিটাল ইমেজ প্রসেসিং, সিগন্যাল প্রসেসিং, তারপর মেশিন লার্নিং, তারপর ডেটা মাইনিং, এগুলো সব স্পেশালাইজড কোর্স আর কি। তো এটা হচ্ছে ফাইনাল ইয়ারে থাকে বেসিক্যালি। এছাড়াও কিছু অপশনাল কোর্সেস আছে, যেমন ইনফরমেশন সিস্টেম ডিজাইন বা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন যদি বলি, এগুলো অপশনাল কোর্স হিসেবে রাখা থাকে। অর্থাৎ যে স্টুডেন্ট যেটাতে হচ্ছে প্যাশন ফিল করে যে এইখানে আমি স্পেশালাইজেশন করতে চাচ্ছি। আর এটা তো গেল যে আমরা সিএসসির কি কি ধরনের সাবজেক্ট পড়ি। আর সাবজেক্টের মধ্যে কয়েক ধরনের ভাগ আছে, মানে কি কি ধরনের সাবজেক্ট। যেমন একটাকে আমরা বলি থিওরি সাবজেক্ট, এখানে হচ্ছে 3 ক্রেডিটের একটা থিওরি থাকে, মানে 3টা করে ক্লাস থাকে সপ্তাহে, 14 উইক ক্লাস হয়। সো ওই সাবজেক্টের উপরে লেকচার দেয় যিনি হচ্ছে কোর্স টিচার থাকেন। আর থাকে হচ্ছে সেশনাল, এটা একটা ল্যাব, এটা 3 পিরিয়ড ব্যাপী হয়। এখন সেশনাল কখনো কখনো 1 সপ্তাহে একটা করে হয়, কখনো কখনো 2 সপ্তাহে একটা করে হয়। এটা ডিপেন্ড করে কত ক্রেডিট সেটার উপরে। এছাড়া আছে আমাদের সিএসসি তে স্পেশালি আমরা আরেকটা জিনিস আছে, সেটা হলো প্রজেক্ট। তো আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে। 3rd সেমিস্টারে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট 1, 5th সেমিস্টারে ওয়েব ডেভেলপমেন্টের উপর একটা প্রজেক্ট, 6th সেমিস্টারে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট 2। সো 3টা প্রজেক্ট আছে। এছাড়া স্পেশালাইজ কিছু ল্যাব আছে, যেরকম টেকনিক্যাল রাইটিং এন্ড প্রেজেন্টেশনের ল্যাব, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য আমরা একটা ল্যাব খুলেছি 2020 সিরিজ থেকে, এগুলো আছে। এছাড়া থিসিস আছে ফাইনাল ইয়ারে, এটা মাস্ট করতেই হয়, থিসিস আর প্রজেক্ট 4 ক্রেডিটেড হয়, এটা অনেক বড়। আর আরেকটা হচ্ছে সেমিনার আছে, যেখানে হচ্ছে স্টুডেন্টরা বেসিক্যালি প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় বা নিজেদেরকে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা হচ্ছে শেখে। তো এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া যে সিএসসি তে আমরা কি কি ধরনের কোর্স করে থাকি। স্যার এখান থেকে শুনে বোঝাই যাচ্ছে কি যে একটা খুব ডাইনামিক একটা কোর্স, বা বলা যায় খুব ডাইভার্স সেক্টর গুলো। তো অনেক সময় দেখা যায় কি যে আমাদের নিজেদের ব্যাচমেট বা হচ্ছে সিনিয়র জুনিয়র অনেক সময় হচ্ছে অনেক কারণে রেজাল্ট ড্রপ করে, অনেক ক্ষেত্রে দেখা যায়। তো স্যার আপনার কি মনে হয় কি যে কোন ক্ষেত্রগুলোর জন্য এই মানে রেজাল্টটা ড্রপ করে? এইটা আসলে অনেকগুলো কারণ রয়েছে। আমি একটা রিসার্চ করেছিলাম, আমি আসলে স্টুডেন্টদের দ্বারা অনুপ্রাণিত হই বিভিন্ন রিসার্চ প্রোগ্রামে আর কি।
তো আমার একজন স্টুডেন্ট ছিল শুভম আগারওয়াল 18 সিরিজের। তো ও লাস্টে এটা করলো। ওখানে আমরা করার চেষ্টা করছিলাম যে স্টুডেন্টদের মধ্যে যে ডিপ্রেশনটা ক্রিয়েট হয় বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে, সেইটার কারণগুলো কি কি এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। তো প্রথম যে কারণটা আমরা খুঁজে পেয়েছি ওইখানে, সেটা হলো যে বাংলাদেশি স্টুডেন্টরা বেসিক্যালি কম্পিউটার সায়েন্স যখন পড়তে আসে তাদের এক ধরনের এক্সপেকটেশন থাকে যে হয়তো আমি এরকম এরকম শিখবো। তাদেরকে আসলে কখনো জানানো হয়ে ওঠে না যে এখানে আসলে কি কি ধরনের পড়াশোনা হয়। আরেকটা প্রবলেম হচ্ছে যখন আমরা ক্লাসে পড়াতে যাই তখন এটা আরেকটা জরিপ ছিল, সেই জরিপে আমরা দেখি অনেক স্টুডেন্টই আসলে উপলব্ধি করতে পারে না যে আমরা যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টটার রিয়েল লাইফ ইমপ্লিকেশন কোথায়। এই বিষয়টা আরো প্রকট আকার ধারণ করে নন ডিপার্টমেন্টাল কোর্সের ক্ষেত্রে। যেমন আমি যদি পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমরা ম্যাথমেটিক্সের একটা কোর্স করেছিলাম ভেক্টর অ্যানালাইসিস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা। এই কোর্সটার সাথে মেশিন লার্নিং কোর্সটা হাইলি রিলেটেড, বাট যখন ম্যাথমেটিক্স এর কোর্সটা করেছি তখন কিন্তু বুঝি নাই যে মেশিন লার্নিংটা আসলে এতটা জড়িত। থিসিস করতে যে আমার যিনি সুপারভাইজার ছিলেন উনি তখন বলেন, আচ্ছা তুমি তো এটা পড়েছো, তো কি অবস্থা সেটা? তাই বললাম, স্যার তখন তো পড়েছি, এখন তো আসলে সেভাবে মনে নাই। তখন স্যার বললেন, না দেখো ওইটা না জানলে কিন্তু মেশিন লার্নিং জানা যাবে না। তো এই যে মেশিন লার্নিং শিখতে যে আমি লিনিয়ার অ্যালজেব্রা শিখেছি, আমি কিন্তু কখনো ভুলি নাই লিনিয়ার অ্যালজেব্রা, কারণ মেশিন লার্নিং করতে হয় ইউজ করছি মেশিন লার্নিংটা। সো এইভাবে আসলে স্টুডেন্টদেরকে আমরা কখনো কখনো যেটা মানে রিসেন্টলি হচ্ছে আর কি, আমরা বুঝাইতে অক্ষম আমার কাছে মনে হচ্ছে আর কি। যে স্টুডেন্টরা যদি স্পেসিফিক্যালি ধরতে পারে বা আমরা যদি বুঝাতে পারি যে তুমি এই আইডিয়াটা বা হচ্ছে এই থিওরিটা এই জায়গায় মানে অ্যাপ্লিকেশন করতে পারবা, তাহলে এটা একটা সলিউশন হয়। আরেকটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর ইন্টারনাল আর্কিটেকচারও পরিবর্তন করার আসলে প্রয়োজন আছে। অর্থাৎ ও যে একজন স্টুডেন্ট ক্লাসের মধ্যে যে ইঞ্জিনিয়ারিং নলেজটা গ্যাদার করলো সেটাকে অ্যাপ্লাই করার মধ্যে পরিবেশ ওকে দিতে হবে। ঠিক আছে, এখন দেখা গেল আমি হার্ডওয়্যারের একটা কোর্স, মানে বেসিক সমস্যাটা হয় হচ্ছে হার্ডওয়্যার ভিত্তিক বা ভেরি থিওরিটিক্যাল কোর্সের ক্ষেত্রে। আমার যেটা পার্সোনাল মানে হচ্ছে অবজারভেশন, যে কোর্সগুলো অ্যানালাইটিক্যাল টাইপের হয়, অর্থাৎ অনেক বোঝার, বুঝে করতে হবে এরকম টাইপের, সেই কোর্সে স্টুডেন্টদের অবস্থা খুব একটা খারাপ থাকে না, ভালো করে। কিন্তু যে কোর্সগুলোতে প্র্যাকটিক্যালি দেখা যায় না, যেমন একটা হার্ডওয়্যার মাইক্রোপ্রসেসর নিয়ে কাজকর্ম হয়েছে, বাট আমি ল্যাবে ওকে মাইক্রোপ্রসেসর প্রত্যেকটা আমি দেখাতে পারছি না বা ও হাতে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারছে না, তখন প্রবলেমটা হয়ে যায়। একটা মাইক্রোপ্রসেসরে 40টা পিন থাকে, 40টা পিনের কোনটার কি কাজ ওর মাথায় থাকবে না, এটা তো মুখস্থ করার মতো। কিন্তু ও যদি হাতে কলমে কাজটা করে তখন যখন পরীক্ষাতে আসবে যে এই পিনে এই ইনপুট দেওয়ার জন্য এরকম আউটপুট এসছে, কেন আসলো, ও কিন্তু বলতে পারবে, কারণ ও ল্যাবে ওইটা করে দেখেছে এইটা। কিন্তু করে না দেখলে তখন ওই যে ইমাজিনেশনের জোরে মুখস্থ টাইপের হয়ে যায়, এটা একটা প্রবলেম থাকে। আর আরেকটা হচ্ছে যেটা হয় যে পারিপার্শ্বিক পরিস্থিতি অবস্থা, যেরকম একজন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে আসার পরে যেখানে থাকছে বা যেখানে চলাফেরা করছে সেই পরিবেশটা যদি সঠিক না হয়, অর্থাৎ সে যদি পড়াশোনা করার বা নিজের জ্ঞান চর্চা করার একটা সঠিক পরিবেশ না পায়, তখন দেখা যায়, কারণ এক একজন স্টুডেন্টের গ্রাস ক্ষমতা এক এক রকম। একজন স্টুডেন্ট হয়তো সারাদিনে 24 ঘন্টার মধ্যে 3টা ঘন্টা পড়াশোনার পরিবেশ পাচ্ছে, এটা তার জন্য এনাফ, বাট আরেকজনের জন্য হয়তো 6টা ঘন্টা দরকার, সেই পরিবেশটা সে পাচ্ছে না। তো যখন দিনকে দিন এই পরিবেশটা না পাওয়ার কারণে তার পড়াশোনাটা হয়ে ওঠে না, তখন সে ধীরে ধীরে ডিপ্রেসড হয়ে যায়। তো এটারও সলিউশন আছে। এখন যেহেতু বাংলাদেশে আমরা রাতারাতি চেঞ্জ করতে পারি না, তো এটার জন্য কাউন্সিলিং এর ব্যবস্থা আছে আমাদের ডিপার্টমেন্টে। আমরা টিচাররা কাউন্সিলিং করি, যারা একটু পিছিয়ে পড়ে আমাদের মনে হয় প্রত্যেক স্টুডেন্টের কোর্স অ্যাডভাইজার আছে, কোনো দিক থেকে কেউ না কেউ তার সুপারভাইজার। সো আমরা ট্রাই করি, বাট এরপরেও দেখা যায় যে হয় না যে সব কথা তো স্টুডেন্টরা এসে বলে না। আমরা মোটিভেটেড করি যে আসো কথা বলো, বাট অনেকে বলে না। তো আমাদের চেষ্টা করতে হবে যে কাউন্সিলিং এ চলানোর সাথে সাথে পরিবেশটাও ঠিক করা, যাতে ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে পারে এবং এই রেজাল্ট যে হচ্ছে, মানে আমার কথা হলো রেজাল্টে কেন ধস নামবে, যদি আমি ঠিকভাবে আমার কারিকুলামটা ঠিক থাকে এবং আমি যদি ঠিকভাবে জ্ঞান চর্চাটা করাইতে পারি স্টুডেন্টকে, তাহলে রেজাল্টটা তো আসলে খারাপ হওয়ার কথা না। তো আইদার আমাদের মানে হচ্ছে ঠিকভাবে আমরা কাউন্সিলিং করতে পারছি না, অথবা আমরা যে কারিকুলামটা পড়াচ্ছি সেই কারিকুলামটা ঠিকভাবে পড়াতে পারছি না বা কারিকুলামটা ব্যাকডেটেড। এই ছাড়াও তো আসলে কোনো কারণ থাকার কথা না রেজাল্ট ডাউন হওয়ার। স্যার, এই ক্ষেত্রে আপনি যেটা বললেন কি যে এক্সপেকটেশনের সাথে অনেক সময় মিলে না, তো আমরা দেখি হচ্ছে সিএসসি এর কিছু কন্টেস্ট থাকে, প্রোগ্রামিং কন্টেস্ট যদি বলি, যেমন হচ্ছে আইসিপিসি যেটা হয়ে থাকে।
তো এই বিষয়গুলোতে যদি মানে স্টুডেন্টের এঙ্গেজমেন্টটা বাড়ানো যায় তাহলে স্যার এটা কাটানো সম্ভব কিনা বা কিছুটা? হ্যাঁ, কাটানো সম্ভব আসলে, যে বিভিন্ন কন্টেস্টে বা হচ্ছে প্রোগ্রামে স্টুডেন্টদের ইনভলভমেন্টটা বাড়ানো। তো আইসিবিসি তে যেটা হয় যে এটা যেহেতু প্রোগ্রামিং কন্টেস্ট এবং এটা হাইলি মানে হচ্ছে কম্পিটিটিভ আর কি। তো যেটা হয় যে আমরা ডিপার্টমেন্টে আমাদের একটা ল্যাব আছে, রুয়েট অ্যানালিটিক্যাল প্রোগ্রামিং ল্যাব, এবং তারা হচ্ছে খুব ভালোভাবেই মানে একটা লিগেসি মেনটেন করছে, যে তারা যেটা শিখছে পরের সিরিজকে সেটা শিখাচ্ছে। বা সমস্যা হয় যে প্রোগ্রামিং কন্টেস্টটা এত কম্পিটিটিভ যে আইসিবিসি পর্যায় পর্যন্ত যাওয়াটা সবার ভাগ্যে হয় না আর কি। যেমন আমরা পরপর দুটো টিম দেখেছি যে তারা আইসিবিসি তে সিলেক্টেড হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তারপরেও মানে আমরা স্টুডেন্টদেরকে বলি যে তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে করতে তো একদিন হবে, ওরাও চেষ্টা করতে করতে পেরেছে। তোরা এনসিপিসি তে যায়, বিভিন্ন হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট হয় মানে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ভার্সিটিতে, সেখানে যায়, আমরা তাদেরকে অনুপ্রাণিত করি যে যাও, সমস্যা নেই। এছাড়া যেটা হয় যে প্রোগ্রামিং বাদেও যেহেতু সিএসসি এর আরো অনেকগুলো সেক্টর আছে, আমরা স্টুডেন্টকে এটাও বলি যে তোমার যদি মানে কেউ কেউ আছে যারা আসলে প্রোগ্রামিং এ হয়তো ইন্টারেস্ট পায় না, ডেভেলপমেন্টে ইন্টারেস্ট পায়, তো তখন আমরা তাদেরকে বলি ওকে ফাইন, ঠিক আছে তুমি প্রোগ্রামিং কন্টেস্টে যেতে পারছো না ইন্টারেস্ট না থাকার কারণে, বাট তোমার যেখানে ইন্টারেস্ট আছে সেই কন্টেস্টে যাও। তো দেখা যায় যে বুয়েট সহ অন্যান্য বিভিন্ন ভার্সিটি, আমরা রুয়েটেও করেছি এর আগে 2022 সালে, যে ফেস্ট হয় বা হচ্ছে বিভিন্ন কম্পিটিশন হয়, তখন সফটওয়্যার ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, ইভেন এলএফআর কন্টেস্ট যেগুলো হয়, লাইন ফলোয়ার কন্টেস্ট বা রোবোটিক কন্টেস্ট, সেখানেও আমরা সিএসসি এর স্টুডেন্টদেরকে পাঠাই। এছাড়া আমাদের গ্লোবালি অনেকগুলো অনুষ্ঠান হয়, যেমন হুয়াওয়ে থেকে রিসেন্টলি হচ্ছে সিস ফর দ্য ফিউচার, সেখানে আমাদের সিএসসি ডিপার্টমেন্ট থেকে প্রতি বছরই কেউ না কেউ যায় আর কি চায়নাতে, এন্ড মানে ওই কন্টেস্টের আন্ডারে। তারপর হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন রিসেন্টলি হলো, সেটাতেও আমাদের এখান থেকে একটি টিম গেছে আর কি। তো এরকম আমরা চেষ্টা করি। ইভেন হচ্ছে রিসেন্টলি আমাদের হচ্ছে একটা হ্যাকাথন হলো হার্ডওয়্যারের উপরে, সেখানেও আমাদের হচ্ছে বেশ কয়েকটি টিম ইয়া থেকে মানে রুয়েট থেকে সিএসসি থেকে সেখানে ফাইনালে গেছে। টপ 20 মধ্যে খুব সম্ভবত 4টা টিমে আমাদের রুয়েট সিএসসি ছিল আর কি। তো এরকম আমরা চেষ্টা করছি যে যতটা অনুপ্রাণিত করা যায়, যে একজন স্টুডেন্ট যদি তার 4 বছরের লাইফ টাইমে একটাই মানে অন্তত একটাও কন্টেস্টে অংশগ্রহণ করতে পারে, এটা তার মানে ভিতরে যে হচ্ছে উপস্থাপন করার ক্ষমতা, প্লাস যে তার কনফিডেন্স বা কনভিন্স করার ক্ষমতা, এগুলো খুব বাড়িয়ে দেয় আর কি। স্যার হচ্ছে তাহলে হচ্ছে এটার গুরুত্বটা বুঝলাম অনেকটা। স্যার আমাদের হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় থিসিসের একটা পার্ট থাকে বা রিসার্চের একটা পার্ট থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে। তো স্যার হচ্ছে আমরা এই যে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে মানে কোন সময় থেকে আসলে রিসার্চটা শুরু করা যেতে পারে বা এইটার মানে কিভাবে প্রসেসটা হওয়াটা উচিত বলে মনে করেন আপনি? আচ্ছা, রিসার্চের আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এইভাবে শুরু করতে হবে, বাট সিএসসি এর ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তাহলে মোটামুটি রিসার্চ শুরু করার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো যে আমি মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বা লজিক সম্পর্কে একটা ধারণা, যেমন হতে পারে সেটা পাইথন বা হতে পারে সেটা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা রিসার্চের ক্ষেত্রে অনেকে আর ইউজ করে বা অন্যান্য সফটওয়্যার ইউজ করে, যে কোনো একটা স্কিল শিখে নেওয়া, যে যেটার মাধ্যমে আমি রিসার্চ করতে পারবো। কোন বিষয়ে রিসার্চ করব সেটা ইটসেলফ একটা রিসার্চ, তো সেটা রিসার্চের অংশ। তো যখন আমি মানে বের করা শুরু করলাম যে কোন টপিকের উপর রিসার্চ করা যেতে পারে, আমি অলরেডি রিসার্চ করা শুরু করে দিয়েছি। তো এই কাজটা জেনারেলি সেকেন্ড ইয়ারের শেষ থেকেও শুরু করতে পারে বা থার্ড ইয়ারের শুরুতেও শুরু করতে পারে। তো সেকেন্ড ইয়ারে আসলে আমাদের প্রজেক্টটা আছে 2-1 এ, তার মানে হচ্ছে থার্ড সেমিস্টারে, তখন একটু কঠিন হয়ে যায়, কারণ দেখা যায় কেবল প্রোগ্রামিং ডাটা স্ট্রাকচার শিখে এসেছে, অ্যালগরিদম শিখবে এরকম অবস্থা। তো আমাদের নেক্সট প্রজেক্টটা আছে ওয়েব ডেভেলপমেন্টের উপরে, যেটা দেওয়া থাকে হচ্ছে 3-1 এ, মানে থার্ড ইয়ার অড সেমিস্টার মানে ফিফথ সেমিস্টার। তাহলে ওই সময়টাতে যদি সে ওয়েব ডেভেলপমেন্ট করার সময় যদি রিসার্চ বেসড, বা এখন যেটা হচ্ছে যে আমরা সবকিছুতে মেশিন লার্নিং ইনক্লুড করছি, তো সে যখন ওয়েবসাইটটা বিল্ড করছে তখন মেশিন লার্নিং এর একটা ফ্লেভার সেই ওয়েবসাইটের মধ্যে আমরা তাকে সাজেস্ট করি যে তুমি আনার চেষ্টা করো, তাহলে সে রিসার্চের মধ্যে ঢুকলো। এইবার 2-2 তে মানে সেকেন্ড ইয়ারের শেষে আমরা শিখিয়ে দিই একটা কোর্স আছে টেকনিক্যাল রাইটিং এন্ড প্রেজেন্টেশন, যে রিসার্চ প্রপোজাল কেমনে লিখতে হয়, প্লাস রিসার্চটা আসলে কি, মানে মেথডোলজি কি, লিটারেচার রিভিউ কিভাবে করতে হয় এবং পেপার কিভাবে লিখতে হয়, বা রিসার্চের মানে হচ্ছে রিসার্চগুলো তো অনেক ধরনের আছে, অরিজিনাল আর্টিকেল প্লাস হচ্ছে রিভিউ পেপার, এগুলো কিভাবে লিখতে হয় এটা আমরা শিখিয়ে দিই।
প্রেজেন্টেশন কিভাবে করতে হয় এটা আমরা শিখিয়ে দিই। তাহলে ও নেক্সট ইয়ারে যখন যাচ্ছে, থার্ড ইয়ারে, ওর কাছে একটা ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে 3-1 এ, সেই স্টুডেন্টের কাছে 3-2 তে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, যেখানে সে মেশিন লার্নিং বেসড বা অন্য কোনো সেক্টর লাইক প্যাটার্ন রিকগনিশন, কম্পিউটার ভিশন বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অথবা হার্ডওয়্যার বেসড কোনো একটা প্রজেক্ট কিন্তু সে ওখানে করতে পারলো, তার কাছে এই সুযোগটা থাকলো। এবং সে চাইলে যদি কোনো দেখা যায় যে হচ্ছে কোনো কন্ট্রিবিউশন হয়ে গেছে, সে পেপার পাবলিশ করে ফেললো। এবার যখন সে 4-1 এ উঠবে, যখন তার থিসিসটা শুরু হবে, সে কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড, সে জানে যে রিসার্চ কিভাবে করতে হয়। সে দুটো প্রজেক্ট করেছে যার মধ্যে রিসার্চের একটা ফ্লেভার আনার চেষ্টা করেছে, এবং এখন সে যখন সুপারভাইজারের কাছে যাবে, সে কিন্তু খুব ভালোভাবে রিসার্চটা করতে পারবে। তো এখন আমি যেটা স্টুডেন্টদের মধ্যে দেখি, তারা আসলে 2-2তেই মানে 4th সেমিস্টার যেটা, যখন আমরা টেকনিক্যাল রাইটিং এর প্রেজেন্টেশন শিখাই, তখনই তারা আসলে রিসার্চে ঢুকে যাওয়ার চেষ্টা করে। আমার একটা রিসেন্ট আমি একজন সুপারভাইজার, এক স্টুডেন্টের নাম নাম ওর ইংলিশ সিরিজে, তো ও কাজ শুরু করেছিল 2-2 সেমিস্টার থেকে, মানে ওই কি বলে 4th সেমিস্টার থেকে। দেন 3-1 এ তো কাজ করলো, 3-1 এ শিখলো, 3-2 তে পাবলিশ করলো, এখনো 4-1 এ পরীক্ষা হবে ইংলিশ সিরিজের আর কি। তো এর মধ্যে ও প্রায় 7-8টা কাজ করে ফেলেছে, ঠিক আছে। কারণ কি, ও অনেক আগে থেকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা শিখছে। এই তো ভাইয়ের মনে হয় সম্ভবত 2টা কনফারেন্স পেপারও, হ্যাঁ, ওর পেপার হয়ে গেছে, আরো পেপার করতেছে, জার্নাল করবে সামনে। এইসব। আচ্ছা, ঠিক আছে স্যার। হচ্ছে আমাদের হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট থেকে যখন আমরা পড়াশোনা শেষ করি, আমাদের অনেকেরই ইচ্ছা থাকে হচ্ছে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট জব করার পাশাপাশি হচ্ছে উচ্চ শিক্ষার একটা বিষয়টা। তো এই ডিপার্টমেন্ট থেকে পড়াশোনার পরে আমার হচ্ছে উচ্চ শিক্ষার জন্য কি কি সেগমেন্ট বা হচ্ছে কি কি সাবজেক্ট আমার সামনে আসবে পরবর্তীতে, এবং হচ্ছে কোন দেশগুলো আমি সিলেক্ট করলে আমার হচ্ছে বেটার হবে। আচ্ছা, তো আসলে আমি বলছিলাম যে সিএসসি সাবজেক্টটা অনেক বেশি ডাইভার্স, মানে এখান থেকে আসলে অনেক জায়গায় যাওয়া সম্ভব। তো আমি যদি উচ্চশিক্ষার কথাটা বলি, জেনারেল যেটা হয় যে স্টুডেন্টরা আইদার এখান থেকে শেষ করে মাস্টার্সে বা পিএইচডিতে যায়। তো মাস্টার্সে যাওয়ার কারণটা হলো যে ওখানে গেল 2 বছর একটা ডিগ্রি করলো, বা 1 বছর একটা ডিগ্রি করলো, এন্ড দেন মানে মাস্টার্স করলো, এন্ড দেন সে যে কোনো ইন্ডাস্ট্রিতে হচ্ছে একটা অপরচুনিটি পাবে। বাইরে যেটা হয় ডেভেলপ নেশন গুলোতে, ওরা আসলে মানে এটা আমরা চেষ্টা করছি অবশ্য যে বিশ্ববিদ্যালয়গুলো এখন অ্যাক্রিডিটেড হওয়ার চেষ্টা করছে বাংলাদেশের, যেন বাংলাদেশের যে আমরা সার্টিফিকেশনটা দিচ্ছি সেটা যে অথেন্টিক সার্টিফিকেশন, মানে হ্যাঁ, মানে তারা অনেক কাঠখড় পুড়িয়ে পড়াশোনা করে আসলে যে সার্টিফিকেটটা অর্জন করছে, এইটা এনশিওর করা। তো এইটা বাইরে এনশিওর এখন আসলে সেভাবে হচ্ছে না এই মুহূর্তে, যার কারণে ওরা হয় কি, ওরা সাজেস্ট করে যে তুমি এখানে এসে একটা ডিগ্রি নাও। তো মাস্টার্স এর একটা ডিগ্রি নিয়ে নিলে তার জন্য সকল জব অপরচুনিটি ওপেন হয়ে যায়। আর যারা আসলে মনে করে যে না, আমি আসলে রিসার্চেই থাকতে যাচ্ছি, তাহলে তাদেরকে তো পিএইচডি তে যেতেই হবে। সেজন্য তারা অনেক সময় যেটা করে যে মাস্টার্স দেন পিএইচডি এটা করে, অথবা ডিরেক্ট পিএইচডি তে চলে যায়। এটা একটা সুবিধা আছে, কারণ কি যে আমাদের রুয়েটে বা আমরা যে 4টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছি, আমাদের হচ্ছে 160 ক্রেডিটের কোর্স টোটাল, উইথ থিসিস ম্যান্ডেটরি এটা। কিন্তু বিএনকিউ মানে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক একটা আছে, যেখানে বলা আছে যে বিএসসি ডিগ্রি দিতে গেলে 130 ক্রেডিট ইজ এনাফ, এবং থিসিস ম্যান্ডেটরি হওয়ার দরকার নাই। সেখানে আমরা কি করি যে থিসিস ম্যান্ডেটরি করি এবং 160 ক্রেডিট, অর্থাৎ আমাদের বিএসসি ডিগ্রিটা এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু মানে এমএসসি ডিগ্রি, মানে যেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি। আর আমাদের যে মাস্টার্স ডিগ্রি সেখানে 18 ক্রেডিটের কোর্স, 18 ক্রেডিটের থিসিস, সেটা ইকুইভ্যালেন্ট টু এমফিল আর কি। তো দেখা যায় যে যখন বাইরের প্রফেসররা দেখে যে ও তো থিসিস করে এসছে, সে জানে রিসার্চ কেমনে করতে হয়, এবং আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন একটা করে পেপার নিয়ে বের হচ্ছে আন্ডারগ্রেডে। সো প্রফেসর দেখে সে তো রিসার্চ জানে, পাবলিকেশন করছে, সো আমি তাকে ডিরেক্ট পিএইচডি তে নিতে পারি, তার সেই নলেজটা আছে, মাস্টার্স এর কোর্স ওয়ার্কের প্রয়োজন হয় না। এটা একটা। তো এইভাবে উচ্চশিক্ষায় চলে যাচ্ছে। আর আরেকটা যেটা বললা যে কান্ট্রি সিলেকশন, তো জেনারেলি এখন যে ট্রেন্ডটা আমরা দেখছি যে টপ 3 যে নেশনস আছে, অর্থাৎ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই 3 দিকেই সবার যাওয়ার ঝোঁক বেশি। এছাড়া কিছু অপরচুনিটি আছে, ইরাসমাস যে অপরচুনিটিটা আছে ওইটা অনেকে গ্র্যাব করছে, ওটা অবশ্য মাস্টার্স এর জন্য এখন। তারপরে হচ্ছে আরো কিছু কান্ট্রিজ আছে যেখানে, যেমন ইউকে তে অনেকে সুযোগ পাচ্ছে, ফান্ডিং পাচ্ছে, যদিও কম পরিমাণটা, কিন্তু পাচ্ছে। এর আগে অন্যান্য দেশেও গেছে, যেমন সুইডেনে গেছে, সুইজারল্যান্ডে গেছে, তারপরে নিউজিল্যান্ডে গেছে। তবে এগুলো অনেক মানে হচ্ছে সংখ্যাটা খুব বেশি না, ওই 3টাতেই হারটা বেশি আর কি। এবং উচ্চশিক্ষায় যাওয়ার পরিমাণও কিন্তু এখন বেশি। আমি যদি 15, 16, 17 বের হলো,
ওয়ান তো রিসেন্টলি বের হয়েছে, ওদেরটা আসলে কনসিডারেশনে যদি না নিই, তাহলে আমি যদি দেখি মোটামুটি 25 থেকে 30% কনফার্ম চলে যায়। 15 তো অনেকে চলে গেছে যারা পুরাতন সিরিজ আর কি। এই তো। আচ্ছা স্যার, হচ্ছে উচ্চশিক্ষার পাশাপাশি এখান থেকে বের হওয়ার পরে হচ্ছে জব সেক্টরে অনেকে ঢুকে যেতে চান। Yes. তো জব সেক্টর যদি আমি বলি, তো সিএসসি যেহেতু বললেন যে সাবজেক্টে আসলে একটা ডাইভার্স, তো অবশ্যই জব সেক্টরটা ডাইভার্স হবে, এটাই স্বাভাবিক। তো স্যার এই জব সেক্টর গুলো যদি সম্পর্কে একটু বলতেন। আচ্ছা, সিএসসি জব সেক্টরটা মূলত হচ্ছে বেসরকারি জব সেক্টর বলতে গেলে। সরকারিতে যে নাই তা না, আছে। যেমন হচ্ছে আমি যদি বলি যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের অনেকগুলো হচ্ছে পজিশন আছে, ব্যাংক থেকে শুরু করে মিনিস্ট্রি থেকে শুরু করে উপজেলা জেলা পরিষদ পর্যন্ত সব জায়গাতে এখন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিয়োগ দিচ্ছে, প্রোগ্রামার নিয়োগ দিচ্ছে। তো সেখানে তো অপরচুনিটি আছে গভর্নমেন্টের। প্লাস হচ্ছে অনেকে বিসিএসও যায় এবং বিসিএসও দেয়, সেটাও একটা অপরচুনিটি আছে। এছাড়াও মানে বিভিন্ন আইসিটি মিনিস্ট্রির আন্ডারেও বিভিন্ন সেক্টর কিন্তু গড়ে উঠেছে, যেখানে হচ্ছে সিএসসি পিপলদেরকেই শুধুমাত্র নিয়োগ দিচ্ছে, তারা লিখে দিচ্ছে যে সিএসসি থেকেই শুধু নিয়োগ দিবে। ইভেন কোনো কোনো সার্কুলার ইসিও তারা হচ্ছে ইয়া করতেছে না, বা আরো সাবজেক্ট ইটি যেরকম আছে, এমটি যেরকম আছে, এগুলো কিন্তু সামহাও সিএসসির সাথে কিছুটা হলেও রিলেটেড, কিন্তু তারা কিন্তু পিওর সিএসসি তেই সেখানে হচ্ছে মানে জব অফার করতেছে। তাদের আবার জব সেক্টর নাই তা না, তাদের কিন্তু অনেক জব সেক্টর আছে, বাট হচ্ছে এই সকল সেক্টর গুলোতে সিএসসি কে প্রাধান্য দিচ্ছে, এটা একটা। আর আর হচ্ছে বলতে গেলে বেসরকারিতে যদি আসি, তাহলে এখানে অনেক ডাইভার্স। যেমন কিরকম হতে পারে, একটা হতে পারে যে আহ, যদি হচ্ছে রিসার্চ বেসড যে সকল কোম্পানি আছে, যেমন হচ্ছে আমি যদি স্যামসাং এর কথা বলি, স্যামসাং আর&ডি আলাদা একটা সেক্টর আছে, সেখানে তারা সিএসসি পিপলদেরকে নিয়োগ দেয়। যারা ডেটা সায়েন্টিস্ট নিচ্ছে, ডেটা অ্যানালিস্ট নিচ্ছে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিচ্ছে, তারা সিএসসি পিপলদেরকে দিচ্ছে আর কি। আর সব থেকে বড় সেক্টরটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাংলাদেশে প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে ইয়ে আছে, কোম্পানি আছে, সফটওয়্যার কোম্পানি, এবং সেখানে প্রচুর পরিমাণে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে আছে আর কি। এবং আমি যদি লাস্ট কয়েক বছরের ট্রেডিশন দেখি, তাহলে বাংলাদেশের মানে টপ যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, সেখানে কিন্তু রুয়েটের গ্রাজুয়েটদের আধিক্য অনেক বেশি, মানে প্রচুর রুয়েটিয়ানরা ওখানে জব করতেছে আর কি। এবং আমরা প্রত্যেকটা কোম্পানিতে গেলেই দেখবো যে হচ্ছে রুয়েটিয়ানের একটা কমিউনিটি আছে, যে অনেকজন রুয়েটিয়ানই ওখানে জব করতেছে এবং বড় পজিশনে আর কি। এছাড়া হচ্ছে বলতে গেলে আমি একটা জিনিস মিস করেছি এর আগের বার, ওই যে রিসার্চের ক্ষেত্রে, যে কোন কোন সাবজেক্টে হচ্ছে সে পড়তে যেতে পারে। আচ্ছা, তো সিএসসি থেকে পাশ করার পরে সে হচ্ছে সিএসসি রিলেটেড যে কোনো সাবজেক্টে আসলে যেতে পারে। যেমন হতে পারে ডেটা সায়েন্স, অথবা একদম পিওর কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সটা হচ্ছে থিওরি বেসড, অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বা কোনো কোনো দেশে আছে কোনো কোনো ইনস্টিটিউশনে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড। এছাড়া আছে ইসি, কম্পিউটার থেকে পড়ে সে ইসি তেও যেতে পারবে। বা হচ্ছে কম্পিউটার রিলেটেড এনি কোর্স, যে কোনো স্কুল বা যে কোনো ডিপার্টমেন্ট ইনস্টিটিউশনের আন্ডারে সে যেতে পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওগুলো আবার স্পেশালাইজড, যে সে সাইবার সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, বা হচ্ছে কম্পিউটিং স্পেশালাইজড কোনো কোর্সেও সে মাস্টার্স বা পিএইচডি করতে পারবে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার হচ্ছে অ্যাসোসিয়েট আরেকটা প্রশ্ন করব। আমরা হচ্ছে যখন মাধ্যমিক লেভেলে ছিলাম, তখন হচ্ছে আমাদের বই পরিসংখ্যান দিত যে হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যাটা কেমন বা পার্সেন্টেজটা কেমন। তো এরকম একটা ধারণা থাকে স্যার, ভ্রান্ত ধারণা থাকে কি যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেয়েদের জন্য না, এরকম একটা প্রচলিত মিথ আছে। তো স্যার এই বিষয়টা যদি একটু আপনি বলতেন। না, এটা আসলে মিথের মতোই অনেকটা। কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং যদি ইন জেনারেল আমি বলি, এটা একটা বুদ্ধিভিত্তিক মানে হচ্ছে পড়াশোনা বা বুদ্ধিভিত্তিক সাবজেক্ট, এবং এখানে কায়িক পরিশ্রম বলতে তেমন কিছু নাই। আমরা যারা ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইঞ্জিনিয়ারের আন্ডারে যারা কাজ করে তাদের অনেকটা হয়তো কায়িক পরিশ্রম করা লাগে, কিন্তু একজন ইঞ্জিনিয়ারের পুরো কাজটাই কিন্তু বুদ্ধিভিত্তিক। সেটা আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার বলি, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলি, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, পুরো বুদ্ধিভিত্তিক। আর স্পেশালি যদি কম্পিউটার সায়েন্সের কথা বলি, এখানে তো আসলে মানে পুরোটাই বুদ্ধিভিত্তিক আর কি। তো আমার যেটা দেখা লাস্ট, আমি 12 সিরিজ থেকে দেখছি আর কি, এখন পর্যন্ত আমাদের যারা সিনিয়র আপুরা ছিল বা আমাদের ব্যাচমেটরা ছিল, বা আমার যে সকল ছাত্রীরা আছে বা জুনিয়ররা ছিল, তারা কিন্তু অনেকেই খুব ভালো ভালো জায়গায় জব করছে আর কি। যারা জব করছে না স্বেচ্ছায় জব করছে না, কিন্তু যারা হচ্ছে চেয়েছে যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, আমি ভালো কোনো জায়গায় যাব, তারা কিন্তু আছে।
যেমন আমার একজন ক্লাসমেট, সে হচ্ছে বিজেআইটি তে এআই ডিভিশনে আছে হেড হিসেবে। তারপরে আমরা কিছুদিন আগে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে গেছিলাম কনসালটেন্সির জন্য ডিপার্টমেন্ট থেকে। তো সেখানে যে আমরা দেখলাম ওখানকার ব্যবস্থাপক কেমিক্যাল ইঞ্জিনিয়ার একজন মহিলা, বুয়েটের গ্রাজুয়েট। তো এরকম আমরা বিভিন্ন জায়গাতে যাই এবং দেখি যে খুব বড় বড় পজিশনে ওনারা কিন্তু লিড দিচ্ছেন এবং অত্যন্ত দক্ষ প্রত্যেকেই আর কি। এবং সিএসসি তেও আমরা দেখি, আমরা রেজাল্টের দিক থেকে শুরু করে বিভিন্ন কম্পিটিশনের রেজাল্ট, প্লাস হচ্ছে আমরা যদি কোনো হচ্ছে সেমিনারের আয়োজন করি বা কোনো যদি কোর্সের আয়োজন করি, সেখানেও কিন্তু মেয়েদের পার্টিসিপেশন হিউজ থাকে। সো এটা আসলে কমপ্লিটলি একটা মিথ। মানে এই সাবজেক্টটা সবার জন্য, মানে ছেলে বা মেয়ে সবার জন্য। স্যার মোটামুটি হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব প্রায় শেষের দিকে। আমরা খুবই স্যার হচ্ছে কি বলবো, মানে আনন্দিত আপনাকে আজকে পেয়ে। আমাদের হচ্ছে অনেকেরই আমরা হচ্ছে অনলাইনে সব বিষয়েরই তথ্য থাকে বলা যায়, কিন্তু আমরা যে হচ্ছে এই যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় কি যে আমি আমার শিক্ষা জীবনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট বলা যেতে পারে, এক্স্যাক্টলি। এটার পরই হচ্ছে আমরা জব সেক্টরে বা হচ্ছে ফার্দার আরো হচ্ছে রিসার্চ বলি বা গবেষণা বলি এগুলোতে যাব। কিন্তু এই যে আন্ডার গ্রাজুয়েশন যে পড়াশোনাটা, এটা সম্পর্কে অথেন্টিক নিউজ পাওয়া যায় না আমাদের ইউটিউব চ্যানেল বলি বা ফেসবুক যেখানেই বলি। তো সেই চিন্তা ভাবনা থেকে আসলে স্যার এই জিনিসটা শুরু করা। তো আজকে আপনাকে পেয়ে স্যার আমরা অসংখ্য ধন্যবাদ। আমাদের স্টুডেন্ট স্কোয়ার ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা স্যার, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। না, আমারও ভালো লাগছে আসলে তথ্যগুলো শেয়ার করতে পেরে। আমি চেষ্টা করি প্রতি বছরই এই তথ্যগুলো শেয়ার করার বিভিন্ন মাধ্যমে, ফেসবুক পোস্টে বা অন্য কোনো মাধ্যমে স্টুডেন্টদের সাথে যখন ওরা ওরিয়েন্টেশন হয় তখন একটা কমিউনিকেশনের চেষ্টা করি। বাট আপনাদের মাধ্যমে বা তোমাদের মাধ্যমে এইভাবে যে জানাতে পারলাম বিষয়টা, এটা আমি খুবই আনন্দিত। অসংখ্য ধন্যবাদ স্যার। Thank you. আসসালামু আলাইকুম।